আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আধুনিক যুগে বসবাস করছি এবং আমরা প্রায়ই বলে থাকি এই যুগটা হলো বিজ্ঞান এবং প্রযুক্তির উৎকর্ষের যুগ। শুধু উৎকর্ষের নয়, চরম উৎকর্ষের যুগ। কম্পিউটার, ইন্টারনেট পেরিয়ে, সুপার কম্পিউটার পেরিয়ে আজ আমরা এআই এর যুগে আছি। তো আজকে আমি কথা বলতে চাই এই কথিত আধুনিক যুগে এবং আধুনিক সভ্যতায় মানুষেরা কেমন আছে, অর্থাৎ মনুষ্যত্ব, মানবতা আজ কোন পর্যায়ে। আমার এই কথাগুলো খুব বেশি গুরুত্ব বহন করতে নাও পারে আপনাদের কাছে, কিন্তু আমার বিশ্বাস আপনারা যদি আমার এই কথাগুলো শোনেন, আমার কথাগুলো শোনার পর আমার সাথে আপনারা হয়তো অনেকেই একমত পোষণ করবেন। আমরা শুরুতেই এই আধুনিক যুগ তথা আধুনিক সভ্যতার জন্মভূমির কাছ থেকে আমরা একটু ফিরে আসি। অর্থাৎ আমরা প্রথমে একটু পশ্চিমা জগতেই ঢু মেরে আসি। সেখানে কি অবস্থা? ইউরোপ আমেরিকা থেকেই তো আমাদের এখানে আধুনিক যুগ তথা আধুনিক সভ্যতার বিকাশ সাধিত হয়েছে। এই আধুনিকতা, আধুনিক সভ্যতা, আধুনিক যুগ, এই শব্দগুলো যেন আজ আমাদের কাছে অত্যন্ত লোভনীয়। মানে এগুলো যেন সবচেয়ে সেরা পরিভাষা। কেবল পরিভাষা নয়, এগুলো যেন শ্রেষ্ঠত্বের মাপকাঠি, বিশেষ করে আধুনিক শিক্ষিত জনগোষ্ঠীর কাছে। কিন্তু আধুনিক যুগে এই আধুনিকতার জন্মভূমিতে যা কিছু হচ্ছে, অর্থাৎ মানবতা আর মনুষ্যত্ব শেষ পর্যন্ত এই যুগে যেখানে ঠেকেছে, তার দু একটি কথা আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই। একজন মানুষ, প্রতিটি মানুষ সে চায় অপরের কাছ থেকে কৃতজ্ঞতা। আরেকজন মানুষ সবচেয়ে বেশি ঋণী কার কাছে? সর্বপ্রথম মহান রবের কাছে, যিনি আমাদের সৃষ্টি করেছেন তার কাছে। কিন্তু এই পয়েন্ট আমি প্রথমেই আপাতত আলোচনায় রাখছি না, এজন্য যে যেহেতু আমার আজকের প্রথম দিকে আলোচনা করতে চাচ্ছি আমি ইউরোপ আমেরিকার খ্রিস্ট জগতের দিকে। এক কথা, অমুসলিম শিল্প উন্নত অনেক দেশ সম্পর্কে আমার বক্তব্যগুলো। সেখানের সে দেশগুলোর মূল ধর্ম ইসলাম নয়, বা সেখানে তাদের বিশ্বাস আল্লাহতে নয়, তারা বহুত্ববাদে বিশ্বাসী। যদিও তারা আল্লাহ বলতে গড বুঝিয়ে থাকেন, কিন্তু আসলে আল্লাহ আর গড এক জিনিস নয়। যাই হোক, আমরা তারপরের পয়েন্টে চলে যাচ্ছি। একজন মানুষ মহান রবের পর সবচেয়ে বেশি কৃতজ্ঞ হতে হবে তার মা বাবার কাছে, কারণ মা বাবার কাছে সন্তান সবচেয়ে বেশি ঋণী, মহান রবের পর, আল্লাহ রাব্বুল আলামিনের পর। আরো ক্লিয়ার করে বললে মহান রব এবং তার রাসূলের পর। এখন আমরা যদি ইউরোপ আমেরিকার সেই শিল্পোন্নত দেশগুলোর কথা বলি, সে কথিত আধুনিক বিশ্ব কেবল আধুনিক নয়, একেবারে বলা চলে আল্ট্রা মডার্ন যে দেশগুলো আছে, বিজ্ঞান এবং প্রযুক্তির সবচেয়ে শীর্ষ অবস্থানে যে সকল দেশের, সেসব দেশের কথা বলি, সেখানে কি অবস্থা? সে দেশের মানুষের সাথে মা বাবার কি সম্পর্ক, এটা কে না জানে? সে দেশের সন্তানরা 18 বছর, সেখানে 18 বছরকে অ্যাডাল্ট বলা হয়, প্রাপ্তবয়স্ক বলা হয়। ছেলে মেয়ে 18 বছর হলেই
মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যেতে হয়, সেখানে পৃথক হয়ে যায়, মা বাবার সন্তানদের দায়িত্ব গ্রহণ করে না। এমনকি অধিকাংশ ক্ষেত্রেই সন্তান যদি মা বাবার কাছে থাকতেই হয়, সন্তানকে মা বাবার কাছে ঘর ভাড়া দিয়ে থাকতে হয়। সেই সভ্যতার, আধুনিক সভ্যতার একটা দিক। এখন যে সন্তানগুলোর সাথে 18 বছর বয়স হলেই মা বাবার এই আচরণ, এই সম্পর্ক, তো সঙ্গত কারণে সেই মা বাবাই যখন বার্ধক্যে উপনীত হয়, বয়প্রাপ্ত হয়, তা বৃদ্ধা হয়ে যাওয়ার পর তো সন্তানরা সঙ্গত কারণে তাদের আর খোঁজ খবর নেন না, তাদের যত্ন, তাদের দেখাশোনা তারা দায়িত্ব বলে মনেই করে না। ফলে অবশ্যম্ভাবী রূপেই সেই মা বাবার ঠাঁই হয় বৃদ্ধাশ্রমগুলোতে। সেই বৃদ্ধাশ্রমগুলোর সে অমানবিক জীবন, মানবেতর জীবন যাপনের কথা আর ব্যাখ্যা করে বোঝানোর দরকার নেই। অর্থাৎ সে আধুনিক সভ্যতার একটা চিত্র হলো, সেখানে সন্তানরা তাদের মা বাবার দেখাশোনা করে না, এবং অন্যভাবে বললে 18 বছর বয়স হওয়ার পর মা বাবারাও সন্তানদের দেখাশোনা করে না। এ হলো একটা বড় চিত্র। আর আত্মীয় স্বজন, প্রতিবেশী, নিকটাত্মীয়, দূরাত্মীয়, এসবের সম্পর্ক সেখানে তো এটা অকল্পনীয়। যেখানে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক থাকে না, ইচ্ছে করলে কখনো হয়তো জন্মদিবস কিংবা বাবা দিবস, মা দিবসে হয়তো কোনো কার্ড পাঠালো, ইচ্ছে করলে হয়তো খবর নিল কিংবা নিল না, এই এতটুকুই। এর বাইরে আর খোঁজ খবর নেওয়ার সুযোগ থাকে না। আর বর্তমানের কথা বললে ভুল হবে, অনেক বছর থেকে এসব চলছে, কয়েক দশক ধরে পরিস্থিতি তো এমন হয়েছে শেষ পর্যন্ত এখন তো আর সেই সন্তানরা, যেসব সন্তান সেখানে আছে, যেসব মানুষ টিকে আছে, তাদের একটা বিরাট অংশ তো পিতৃ পরিচয়হীন। তারা তো তাদের পিতারই পরিচয় জানে না, আর পিতার খোঁজ কোত্থেকে নেবে? অর্থাৎ সেই সভ্যতায়, সে কথিত আধুনিক সভ্যতায় বিরাট সংখ্যক সন্তান জন্ম নিচ্ছে বিবাহ বহির্ভূত মাধ্যমে, নারী পুরুষের সম্পর্কের ভিত্তিতে, বিবাহ ছাড়াই। এবং এই সভ্যতার আরো কত চিত্র আছে আমরা জানি সবাই, তবু আমি প্রসঙ্গক্রমে একটু বলে নিতে চাই। এই পরিবেশ পরিস্থিতির কারণে যেহেতু সন্তানদের পিতৃ পরিচয় খবর নেই, এবং এর সাথে সে সভ্যতায় যুক্ত হয়েছে ব্যক্তি স্বাধীনতা, সেখানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারী তাদের যা ইচ্ছা তাই করতে পারে, সেখানে বাধা দেওয়ার কেউ নেই। নারী পুরুষরা কেউ অন্যের সাথে শারীরিক সম্পর্ক থেকে শুরু করে সবকিছু যা ইচ্ছা তাই তারা করতে পারে। ফলে সে পরিবেশ, সে দেশ, সে সমাজের অবস্থা এমন হয়েছে, সেখানে আর বিবাহ প্রয়োজন হয় না। সেখানে কেউ কারোর সাথে ইচ্ছে করলেই শারীরিক সম্পর্কে জড়াতে পারে। তাহলে কেন, কোন দুঃখে কেউ আবার এই বিয়ের ঝামেলা হতে যাবে? কারণ বিয়ে করতে হলে তো সামাজিক দায়বদ্ধতা আছে, পারিবারিক দায়বদ্ধতা আছে, একে অন্যের দায়িত্ব গ্রহণের ব্যাপার আছে। তাহলে কেন সে দায়িত্ব তারা গ্রহণ করতে যাবে? সে পারিবারিক দায়িত্ব কাঁধে নিতে গেলে আবার সন্তানের দায়িত্ব নিতে হবে। ফলে সেখানে বিবাহ আজ অনেকটা বিদায় নিয়েছে বলা চলে। আবার যেহেতু সেখানে উভয় পক্ষ রাজি হলেই সবকিছু করা যায়, সেখানে আজ নারী পুরুষের অবাধ মেলামেশা, দৈহিক সম্পর্ক, সেটা স্বীকৃত একটা ব্যাপার। এই স্বীকৃতিটা এমন পর্যায়ে পৌঁছেছে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত নারী পুরুষের, অর্থাৎ ছাত্রছাত্রী একে অন্যের সাথে শারীরিক সম্পর্ক বৈধ। এমনকি শিক্ষক ছাত্র একে অন্যের সাথে শারীরিক সম্পর্ক, সেটাও সেখানে অলিখিত বৈধ হয়ে আছে।
এবং এই সুবাদে সেখানে শেষ পর্যন্ত পরিস্থিতি এতটা অবনতি হয়েছে, অর্থাৎ মনুষ্যত্ব এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে, সেখানে অর্থাৎ বিকৃতির এমন সর্বনিম্ন স্তরে তারা পৌঁছে গিয়েছে, অর্থাৎ আধুনিক সভ্যতার এতটা উন্নতি ঘটেছে, সেখানে সমকামিতা চলছে এবং অসংখ্য দেশে, ইউরোপ আমেরিকার অসংখ্য দেশে আজ তা আইন সিদ্ধ। তাদের আইনের মাধ্যমে তারা তার বৈধতা আদায় করে নিয়েছে। সমকামিতা তাদের সেখানে ব্যক্তিগত অধিকার, ব্যক্তি স্বাধীনতারই একটা রূপ। এবং অসংখ্য দেশে এই সমকামীদের বিয়ে পর্যন্ত বৈধতা দিয়েছে। পুরুষে পুরুষে বিয়ে হচ্ছে, নারীতে নারীতে বিয়ে হচ্ছে। আর এই অবস্থার পরেও নারী পুরুষের এই অবাধ সম্পর্ক, অবাধ মেলামেশা, অবাধ যৌনাচার আর ব্যভিচারের দেশেও সেখানে কিন্তু ধর্ষণ থেমে নেই। একে অন্যের সাথে সম্মতির ভিত্তিতে দৈহিক সম্পর্ক বৈধ হওয়ার পরেও সেখানে প্রতি সেকেন্ডেই সেখানে এত বেশি পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটছে। এই ধর্ষণ কেবল প্রাপ্তবয়স্কদের মাঝে নয়, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এমন অবস্থায় উপনীত হয়েছে যার কোনো হিসেব, কোনো পরিসংখ্যান তাদের কাছে নেই। মানে এত বেশি পরিমাণ, প্রতি সেকেন্ডে এত বেশি পরিমাণ এই ধর্ষণের ঘটনা ঘটছে, তার হিসেব রাখাও তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় আর কি বলবো, এর ব্যাখ্যা আর কি দিব? এ হচ্ছে আধুনিকতার উদ্ভব ভূমি, যেখানে জন্মভূমি, সে দেশগুলোর অবস্থা। প্রায় সব দেশের, ইউরোপ আমেরিকার প্রায় সব দেশের একই চিত্র। এবং যেহেতু ইউরোপ আমেরিকা থেকে এদেশে আমরা আধুনিকতা আমদানি করেছি, আমরা আসলে আমদানি করিনি, এখানে ঔপনিবেশিক শোষকদের দ্বারা এখানে আমদানি হয়েছে। তারা এখানে আমাদের উপর চেপে বসেছিল এবং তারা আমাদের আধুনিকতা শিখিয়েছে, আধুনিক সভ্যতা তারা আমাদেরকে গিলিয়েছে। এবং এমনভাবে তারা আমাদেরকে গিলিয়েছে, এমনভাবে শিখিয়েছে যে আমরা শেষ পর্যন্ত আমাদের নিজস্ব সভ্যতা, ভব্যতা, আমাদের সংস্কৃতি, আমাদের মূল্যবোধ, আমাদের পারিবারিক, সামাজিক, ব্যক্তিক কোনোটি আজ আমাদের কাছে অক্ষত নেই। আজ ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রিক জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আজ সবটুকুই অন্যের কাছ থেকে ধার করা। ফলে সে আধুনিকতার সাইলাবে আজ আমরাও নাকাল, বলা চলে আমরাও সে তাদের মতোই হওয়ার প্রতিযোগিতায় আমরা লিপ্ত হয়েছি। এবং সেই প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার প্রমাণও মাঝে মাঝে আমাদের মিডিয়াতে প্রকাশিত হয়, আমরা জানি, আমরা দেখতে পাই। এদেশেও 2 বছর থেকে শুরু করে 2 বছরের শিশু থেকে 80 বছর বৃদ্ধ পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে, চলন্ত গাড়িতে ধর্ষণের শিকার হচ্ছে বাংলাদেশেও। আধুনিক যুগ, যে দেশে কখনো 50-60 বছর আগে নারীর দিকে পুরুষ চোখ তুলে তাকানো, দাঁড়িয়ে এক জায়গায় কথা বলা অপরাধ ছিল, সেখানে আজ নারী নির্যাতন প্রতি মুহূর্ত, প্রতিনিয়ত আমাদের দেশেও সংঘটিত হচ্ছে। এবং এই মহামারী আমাদের দেশে জ্যামিতিক হারে বেড়ে চলেছে। অথচ আমাদের দেশে শিক্ষা, ডিগ্রিওয়ালার সংখ্যা, প্রাতিষ্ঠানিক শিক্ষার সংখ্যা, পাশের হার সবই কিন্তু বেড়েই চলেছে। এবং একই সাথে আমরা আমাদের সমাজে, আমাদের পরিবারের, রাষ্ট্রে আমরা পশ্চিমাদের আধুনিকতা চর্চা করে চলেছি খুব সঙ্গত কারণে। যেহেতু শিক্ষাটা আধুনিক, আর আধুনিক মানে পশ্চিমাদের সেই ধর্মহীন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়হীন, পরকালের জবাবদিহিতা বর্জিত শিক্ষা ব্যবস্থা, আমরা সেই প্রতিযোগিতায়
নিজের অজান্তে সে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে এবং আমরা ইতিমধ্যেই একটি আদর্শ জাতি এদেশের, এই জাতিকে আমরা ইফটিজার হিসেবে আমরা দেখতে পাচ্ছি। ধর্ষক, অ্যাসিড নিক্ষেপক, নারী নির্যাতনকারী, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নির্যাতনকারী। অথচ আমরা বলে থাকি দেশের 92% নাকি মুসলমান। এমনকি রমজানের পর্যন্ত, পবিত্র রমজানের এমন সময় পর্যন্ত ধর্ষণের ঘটনা ঘটে থাকে। আমাদের এই দেশেও যেসব অভিজাত এলাকা রয়েছে, রাজধানী সহ এবং মহানগর, যেসব মহানগর শহরগুলো, বড় শহরগুলো আছে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং আরো কিছু মহানগর এলাকায় এখন এই লিভ টুগেদার, নারী পুরুষের অবাধ সম্পর্ক আজ বিভিন্ন বিনোদন কেন্দ্রে, পর্যটন কেন্দ্র, বিনোদন কেন্দ্র, বিভিন্ন স্পটগুলোতে আজ এটা যেন ওপেন সিক্রেট, সবাই জানে এই বিষয়গুলো, এই অনাচারগুলো, এই ব্যভিচার, এই ভয়ঙ্কর নির্লজ্জতা, বেহায়াপনা, চরিত্রহীনতার চর্চা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত যেখানে ধর্ষণের সেঞ্চুরি উদযাপিত হচ্ছে, নারী আজ নিজেদেরকে নিরাপদ বোধ করতে পারছে না স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অথচ আবারও বলছি, যে দেশের 92% মুসলিম বলে আমরা দাবি করি। তাহলে আমরা এই সভ্যতায়, এই সভ্যতা আমাদের কোথায় নিয়েছে? আমাদের এই শিক্ষার, উচ্চ শিক্ষার হার, আমাদের এই পাশের হার, ডিগ্রিধারীদের হার আমাদের কোন পর্যায়ে নিয়ে গেছে এবং আরো যাচ্ছে। এবং এই ব্যাপারটা এতটুকুতে গিয়ে থেমে গেছে ব্যাপারটা তা নয়। এটি প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্ত এটি জ্যামিতিক হারে বেড়ে চলেছে এবং এটি এত ব্যাপক হারে বেড়ে চলেছে, এটা প্রাইমারি স্কুল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এই আধুনিক যুগের আরেক বিধ্বংসী প্রযুক্তি, মোবাইল টেকনোলজি, ইন্টারনেটের মাধ্যমে সবার হাতে হাতে ইন্টারনেট, এই ইন্টারনেটের পর্নোগ্রাফি, অশ্লীলতার মাধ্যমে অনায়াসেই একেবারে সেই শিশুটিতে, প্রাইমারি স্কুলের শিশু থেকে শুরু করে, শুধু প্রাইমারি স্কুল কেন, আমাদের অভিভাবকরা অনেকেই তাদের 1-1.5 বছরের বাচ্চাদের হাতে পর্যন্ত এই ইন্টারনেট সহ, ইন্টারনেট কানেকশন সহ স্মার্টফোন তাদের হাতে তুলে দিচ্ছে। ফলে নিজের অজান্তেই আমাদের এই সন্তানগুলো মহান রবের পবিত্র দেয়া আমানত, এই সন্তানগুলো আজ সে শিশু থেকে 2-3 বছর বয়স থেকে বিকৃত মানসিকতা, বিকৃত রুচি এবং পরবর্তীতে চরিত্রহীন হিসেবে তৈরি হচ্ছে। আর আমরা তাদেরকে যখন স্কুলে পাঠাই, কলেজে পাঠাই, তারা যখন A+ কিংবা কোনো ভালো রেজাল্ট দেখতে পাই, তখন আমরা তাদের ওইসব দিক আর আমাদের দৃষ্টিতে পড়ে না। আমরা এসব বিষয়কে সময়ের পরিবর্তন বা এটা যুগের দাবি, এটা বিজ্ঞান এবং প্রযুক্তির একটা পরিবর্তন বলে আমরা এটাকে অনায়াসে স্বীকার করে নিচ্ছি। এবং পুরো জাতি, পুরো সমাজ, পুরো সভ্যতা আজ কোথায় গিয়ে ঠেকেছে সেটা বোঝার জন্য তাদের পোশাক আশাক, আমাদের সন্তানদের পোশাক আশাক, তাদের আচার আচরণ, তাদের অভ্যাস, তাদের চলন বলন, তাদের ভাই বোনের সাথে সম্পর্ক, তাদের বন্ধুদের একে অন্যের সাথে সম্পর্ক, ছাত্র শিক্ষক সম্পর্ক, এসবের দিকে যদি আমরা একটু নজর দেই, একটু চোখ কান খোলা রেখে তাকাই, তাহলে আমাদের এটা বুঝতে না পারার কোনো কারণ নেই যে তাদের কোন অবস্থায় আমরা পৌঁছে দিয়েছি, অর্থাৎ আধুনিক যুগ, আধুনিক সভ্যতা তাদেরকে কোথায় পৌঁছে দিয়েছে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আশঙ্কায় আমি আজ আর কথা দীর্ঘ করছি না, আজকে শেষ করতে চাই।
যে আধুনিক সভ্যতা, যেটাকে আমরা বিজ্ঞান প্রযুক্তির শীর্ষ যুগ বলে গর্ব করছি, অহংকার করছি, সে যুগ আসলে কি সভ্য? এই সভ্য যুগ, এটা আসলে এই যুগটা কি আসলে সভ্য কিনা? আমার তো অ্যানালাইসিস, আমি তো ইতিহাস যা কিছু পড়েছি, আমি একজন ইতিহাসের ছাত্র, সাহিত্যের ছাত্র, ইতিহাসও আমার পড়ার অন্যতম একটা বিষয়। আমি বিভিন্ন সভ্যতার ইতিহাস পড়ে দেখেছি। পৃথিবী সৃষ্টির প্রথম থেকে হযরত আদম আলাইহিস সালাম, প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো সভ্যতা কথা আমরা জেনেছি, আবিষ্কারকদের কাছ থেকে, ঐতিহাসিকদের কাছ থেকে আমরা পেয়েছি, বর্তমান সময়ের মতো, বর্তমান এই আধুনিক সভ্যতার মতো এত কদর্য, এত বিকৃত, এত মানবতা বিধ্বংসী, এত চরিত্রহীন এমন সভ্যতার কথা ইতিহাসের কোথাও আমি খুঁজে পাইনি। তাহলে এই সভ্যতার, এই সভ্যতা নামের অসভ্যতার হাত থেকে কি আমাদের কোনো নিষ্কৃতি নেই? এবং এই নিষ্কৃতির উপায় যদি আমরা খুঁজে বের না করি, আমরা যদি এখান থেকে নিজেরা বাঁচার চেষ্টা না করি, আমাদের হীরের টুকরো সন্তানগুলোকে যদি আমরা রক্ষার জন্য এগিয়ে না আসি, তবে আমাদের এই সন্তানগুলো অচিরেই আরো অন্ধকার থেকে অন্ধকারে তলিয়ে যাবে, হারিয়ে যাবে। তখন এর মাসুল দেওয়ার আর কোনো উপায় থাকবে না। কাজে আসুন আমরা সচেতন হই, এই আধুনিক সভ্যতা নামের এই অসভ্যতা, এই বর্বরতা থেকে নিজেরা বাঁচি এবং সন্তানদের জন্য একটা সুন্দর পবিত্র দেশ এবং পৃথিবী ওদের উপহার দেওয়ার জন্য আমরা সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করি। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।